এই মুহূর্তে লোকসভার ফলাফলের বিশ্লেষণ আপনারা কিন্তু 10টা আসনের শুনে নিয়েছেন। আমরা আজ রয়েছি দ্বিতীয় পর্যায়ে। সেই দ্বিতীয় পর্যায়ে দাঁড়িয়ে আমরা প্রথমেই বলে নিচ্ছি যে 10 তারিখে ব্রিগেডের আগেই কিন্তু আমাদের এই পর্যবেক্ষণ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে মানুষের মতামত সারা রাজ্যে ঘুরে পেয়েছি সেই মতামতই কিন্তু তুলে ধরছেন সুমন বসুরা। তো এই মুহূর্তে আমরা যেই জায়গায় যাব সেটা হচ্ছে মুর্শিদাবাদ, আর যেখানে কিন্তু জনগণ বলছেন তৃণমূল আসতে চলেছে। কি বলবেন? দেখেন, মুর্শিদাবাদ কিন্তু একটা আসন, যেই আসনে কিন্তু আমাদের যে পর্যবেক্ষণ অর্থাৎ প্রথম 10টি আসনের মধ্যে খাতা কিন্তু খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস, যেখানে 7টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে 3টি আসনে কিন্তু বাম কংগ্রেস জোট এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এবং বাকি যে কেন্দ্রগুলি রয়েছে সেই 11 নম্বর কেন্দ্রে কিন্তু আমরা যখন সমীক্ষা করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ কেন্দ্রে কিন্তু তৃণমূলের প্রবল হাওয়া কিন্তু এখানে রয়েছে, এবং এই আসনে মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সহজ জয়লাভ কিন্তু হতে পারে এবারের যে লোকসভা নির্বাচনে, যদি না কোনো বড় ধরনের পরিবর্তন এখানে ঘটে। মানুষের মধ্যে যে মানুষের যে মতামত, সেই মতামতে কোনো পরিবর্তন না, কেন মানুষ কিন্তু তৃণমূলের যে কাজ সেই কাজে কিন্তু খুশি রয়েছে। যদিও এটা লোকসভা নির্বাচন, এখানে যে রাজ্যের যে ভূমিকা সেই ভূমিকার থেকেও অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কেন্দ্র কি কাজ করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে অনেকটা এগিয়ে রয়েছে। এই আসন সম্ভবত তৃণমূল কংগ্রেস সহজ জয় পাবে। তো মুর্শিদাবাদের পরে এবার কৃষ্ণনগর, এবং জনগণের রায় বলছে সেখানেও কিন্তু হয়তো তৃণমূলই আসতে চলেছে। কি বলেন? কৃষ্ণনগর যে আসনটি রয়েছে, জনগণের রায় কিন্তু মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করবে, মানুষ কিন্তু তেমনটাই বলছে। তবে এখানে বেশ কয়েকটা ইস্যু কিন্তু রয়েছে। কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের যদি গোষ্ঠী কোন্দল প্রকাশিত না হয়, কারণ এখানে কিন্তু অনেকগুলি সমীকরণ রয়েছে দলের ভেতরে, সেগুলি যদি তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের সহজ জয় পাওয়ার অপেক্ষার আমরা রয়েছি। কিন্তু যদি দেখা যায় যে এখানে দলের মধ্যে আভ্যন্তরীণ কোনো সমস্যা তৈরি হলো, তাহলে কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেস মানে অযাচিতভাবে হারাতেও পারে, এমনটাই কিন্তু উঠে আসছে আমাদের সমীক্ষায়। এরপর আমরা চলে যাচ্ছি রানাঘাটে, যেখানেও কিন্তু মানুষের বিশ্লেষণ বলছে, মানুষের মতামত বলছে এখানে হয়তোবা বিজেপি আসতে চলেছে। একদমই তাই। রানাঘাট যে আসন রয়েছে সেই আসনে মানুষ কিন্তু বিজেপির যে কাজ রয়েছে সেই কাজে কিন্তু খুশি রয়েছে। এই আসনে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই আসনে ভারতীয় জনতা পার্টির জয়ের সম্ভাবনা প্রবল। অর্থাৎ আমরা যে কয়েকটি আসন নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করেছি, সেই আসনগুলির মধ্যে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে 13 নম্বর আসনের কিন্তু আমরা ফলাফল আমরা জানাতে চলেছি, এবং এই 13 নম্বর আসনে কিন্তু দেখা যাচ্ছে আবার বিজেপির জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ সেখানে অর্থাৎ বিজেপি 8টি আসনে কিন্তু এগিয়ে গেল, অন্যদিকে বাম কংগ্রেস জোট তারা 3টি আসনে এগিয়ে থাকলো, এবং তৃণমূল কংগ্রেস এই যে 13টি আসন, 13 আসনের মধ্যে একটি আসনে কিন্তু তারা জয়লাভের দিকে রয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি বনগাঁয় সেই বিজেপির দিকেই কিন্তু মানুষের মতামত। একদমই তাই। বনগাঁয় যে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই প্রার্থী যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তিনি কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে জয়লাভ করেছেন 2021 সালের নির্বাচনে, এবং পরবর্তী সময় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যদিও বিধানসভায় তিনি বিজেপি প্রার্থী বলে স্পিকার দাবি করেন, এবং এবার তিনি কিন্তু বিজেপির বিপক্ষে দাঁড়াচ্ছেন, এবং আমরা যদি দেখি তাকে কিন্তু পদত্যাগ করে কিন্তু দাঁড়াতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে নিয়ম কিন্তু রয়েছে লোকসভা, সেখানে কিন্তু এবার অনেক বিধায়ক কিন্তু দাঁড়িয়েছেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো জলপাইগুড়ির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন নির্মল চন্দ্র রায়, তাকে কিন্তু পদত্যাগ করে দাঁড়াতে হবে। আমরা যদি আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেখি, সেখানে আমরা দেখতে পাবো মনোজ টিগ্গা, তাকে কিন্তু পদত্যাগ করে দাঁড়াতে হবে।
তিনি বিধানসভায় পদত্যাগ করবেন এবং লোকসভায় দাঁড়াবেন। একটা অদ্ভুত কিন্তু সমীকরণ দেখা যাচ্ছে রায়গঞ্জের ক্ষেত্রে, কৃষ্ণ কল্যাণী তাকে কিন্তু পদত্যাগ করতে হবে, তাকে কিন্তু তারপরে দাঁড়াতে হবে। একইভাবে কিন্তু আমরা যদি দেখি বনগাঁ কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানকার যে তৃণমূল প্রার্থী তাকেও কিন্তু পদত্যাগ করে দাঁড়াতে হবে। এ এক উল্লেখযোগ্য দিক এবং খুবই আমি বলবো যে এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ দিক। আমি ভোটের পরে বা ভোটের মাঝে এই বিশ্লেষণটা করব যে কেন তৃণমূল কংগ্রেস এবং এই একটা মানে অদ্ভুত খেলা কিন্তু খেললো যে তাদের বিধায়কদের এবার কিন্তু বেশি করে প্রার্থী করলেন লোকসভা নির্বাচন, যেখানে যেই বিজেপি থেকে যারা অনেকে এসেছিলেন তাদেরকে কিন্তু এবং প্রার্থী করা হয়েছে এবং তাদেরকে পদত্যাগ করে কিন্তু দাঁড়াতে হবে। একটা কিন্তু বড় রিস্ক নেওয়া হলো। এই রিস্কটা কেন নিল তৃণমূল কংগ্রেস সেইটা কিন্তু আমি বিশ্লেষণ করবার চেষ্টা করছি। সেটা কিছুদিনের মধ্যেই কিন্তু সেই পর্যবেক্ষণ আমি তুলে ধরবো, কারণ এখানে কিন্তু একটা বড় নাটক বা বড় একটা কিন্তু ইঙ্গিত রয়েছে, সেই ইঙ্গিতটি ধরবার আমি চেষ্টা করছি। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি ফলাফলের বিশ্লেষণে রয়েছি, সম্ভাব্য যে ফলাফল সেই বিশ্লেষণে আমি বনগাঁ কেন্দ্রে আমার মনে হচ্ছে এখানে মতুয়াগড় এবং সেইখানে থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি অনেক এগিয়ে রয়েছেন এবং তার জয়লাভের সম্ভাবনা কার্যত নিশ্চিত। তো আমরা এরপর চলে আসছি ব্যারাকপুর। সেই ব্যারাকপুরেও কিন্তু এবার বলছে জনগণ যে বিজেপি আসতে চলেছে। দেখেন, ব্যারাকপুর কেন্দ্র নিয়ে কিন্তু 2019 সালেও কিন্তু একটা ঘটনাক্রম ঘটেছিল। সেবার দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু আপনারা যা জানেন যে প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি কিন্তু সেখানে প্রার্থী পদ পেয়েছিলেন এবং সেই নিয়ে কিন্তু একটা অর্জুন সিং এর সঙ্গে একটা তীব্র বাদানুবাদ হয় এবং অর্জুন সিং বেরিয়ে এসে বিজেপির টিকিটে কিন্তু তিনি দাঁড়িয়ে পড়েন এবং অর্জুন সিং এর যে ক্ষমতা, সেই নিজস্ব ক্ষমতা সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সমস্ত কিছুকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রার্থীকে হারিয়ে তিনি কিন্তু জয়লাভ করেন এবং পরবর্তী সময় দীনেশ ত্রিবেদীও যেমন তিনি বিজেপিতে যোগদান করেন এবং অন্যদিকে আমরা দেখি অর্জুন সিং তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। যদিও অর্জুন সিং এর যে দাবি ছিল বিশেষত পাট শিল্পকে নিয়ে, সেই দাবি কিন্তু কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছিলেন এবং তিনি বেশ কয়েকবার দিল্লি দৌড়াদৌড়ি করবার পর তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরেন। কিন্তু যখনই তৃণমূল কংগ্রেস তাকে এবারে টিকিট দেয়নি তিনি কিন্তু সোচ্চার হয়েছেন এবং তিনি কিন্তু দাবি করছেন যে তার সঙ্গে অন্যায় হয়েছে। তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2024 সালে লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, সেই টিকিট দেওয়া হয়। অর্থাৎ এই আসনে মনে করা হচ্ছে যে অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির টিকিটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতা যদি তিনি করেন, অর্জুন সিং এর যে ওখানে প্রভাব রয়েছে তার প্রভাবে তার জিতে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেখানে যত ভারী ক্যান্ডিডেটই তৃণমূল কংগ্রেস দাঁড় করাক না কেন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির জয়লাভের সম্ভাবনা বেড়ে যাবে অর্জুন সিং যদি সেই কেন্দ্রে দাঁড়ায়। এবং অর্জুন সিং না দাঁড়ালেও কিন্তু সেই কেন্দ্রে এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং মানুষের মতামতে ইতিমধ্যে কিন্তু বিজেপি সেখানে কিছুটা এগিয়ে রয়েছে বলে আমরা আভাস পাচ্ছি। তো চলে আসছি দমদম কেন্দ্রে, যেখানে নাকি বলা হয়েছে মানুষের রায় বলছে তৃণমূল আসতে চলেছে। দমদম কেন্দ্রে কিন্তু তৃণমূলের দীর্ঘদিনের একটা কি বলবো প্রভাব রয়েছে। তৃণমূলের এই যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলে আপনি যদি দেখেন তৃণমূলের একাধিক নেতাকে দেখতে পাবেন এবং এইখানে সৌগত রায় তার কিন্তু একটা প্রভাব রয়েছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দমদম কেন্দ্রে এবার কিন্তু বিজেপি ছেড়ে দিচ্ছে না মাঠ। বিজেপি কিন্তু একটা অল আউট একটা আক্রমণে যাবে এবং তারা কিন্তু সেখানে বড় একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে, প্রতিদ্বন্দ্বিতার একটা আবহ তৈরি করছে এবং এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভের যে সম্ভাবনা সেটা কিন্তু মানুষের মতামত থেকে আসছে। এবং অনেকে কিন্তু এই আসন নিয়ে আমরা যখন আলোচনা করতে গিয়েছি তখন কিন্তু তারা কিন্তু তাদের যে মতামত সেটা দিতে রাজি হননি। তারা বলেছেন ভোটের সময় দেখা যাবে। এটা কিন্তু একটা বড় ইঙ্গিত। এখানে কিন্তু যদিও আমাদের সার্ভেতে তৃণমূল কংগ্রেসের জয় দেখানো রয়েছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই আসনে তৃণমূল কংগ্রেস যদি জয়লাভ পায়, সামান্য মার্জিনে কিন্তু জয়লাভ পাবে। এখানে বিজেপি কিন্তু এখানে শেষ মুহূর্তে খেলার
ঘুরিয়ে দিতে পারে এবং একটা কিন্তু এক্সট্রা আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু এখানে বিজেপির রয়েছে। যেভাবে কিন্তু বিজেপির প্রতি মানুষের একটা আগ্রহ দেখা যাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, কাজও প্রচুর কিন্তু তৃণমূল কংগ্রেস এই দমদম এলাকাতে করেছে। তথাপি কিন্তু দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা মিশ্র ভাব রয়েছে, সেই সঙ্গে অনেকেই কিন্তু গোপনীয়তা রাখতে চাচ্ছেন যে তাদের মতামত। এই জায়গাটা কিন্তু সন্দেহ হচ্ছে, যখন কোনো জায়গায় দেখা যায় যে গোপনীয়তা রাখা মানুষের একটা চেষ্টা থাকে, তখনই মনে করা হয় যে এই জায়গাতে হয়তো মানুষ তারা বলতে চাচ্ছে না, তারা প্রতিষ্ঠান বিরোধী ভোটের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই আসন হয়তো জয়লাভ করবে, কিন্তু করলেও সেটা সামান্য মার্জিনে হবে। এখানে কঠিন লড়াই হবে এবং সেই লড়াইয়ে যদি বিজেপি স্নায়ু যে যুদ্ধ, সেই স্নায়ু লড়াইয়ে যদি তারা শেষ পর্যন্ত বাজির মাত করে দেয়, সেটাও কিন্তু মানে একটা অপ্রত্যাশিত ঘটনা অনেকের কাছে লাগলো, আমার কাছে অপ্রত্যাশিত ঘটনা লাগবে না। তো এবার আমরা চলে আসছি বারাসাত, যেখানেও নাকি মানুষের রায় বলছে তৃণমূল আসতে চলেছে। দেখেন, বারাসত যে আসন রয়েছে, সেই বারাসত আসনের বেশ কয়েকটা এলাকা আপনিও আমার সঙ্গে ঘুরেছিলেন এবং বারাসত আসনে কিন্তু দেখা যাচ্ছে এখানে কাকুলি ঘোষ দস্তিদারের একটা বড় প্রভাব কিন্তু রয়েছে এবং তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন এবং মানুষ কিন্তু সেখানে বারাসতে যেভাবে তৃণমূলের পক্ষে কথা বলছেন, সেখানে কিন্তু প্রাথমিকভাবে মনে হয় যে এই আসন তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাচ্ছে। তবে বারাসত কেন্দ্রে কিন্তু এবার নরেন্দ্র মোদী কিন্তু প্রচারে এসেছেন এবং আমরা যদি দেখি ইতিহাস, তাহলে দেখতে পাই যে নরেন্দ্র মোদী যে রাজ্যে যান এবং যেখানে লোকসভা নির্বাচনের প্রচার করেন, সেখানে কিন্তু পরিস্থিতি উল্টে যায়, খেলা ঘুরে যায়। অর্থাৎ সেখানে খেলা ঘুরবে কিনা সেটা কিন্তু ভবিষ্যতে বলবে, কিন্তু এই মুহূর্তে বারাসত কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি যে তৃণমূল কিন্তু যেই গঙ্গার ওপারে যেতে শুরু করেছে, তৃণমূল কিন্তু খাতা খুলতে শুরু করেছে এবং তৃণমূলের কিন্তু একটা জয় জয়কার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বারাসতের পরে এবার আমরা চলে আসব বসিরহাটে এবং সেখানেও কিন্তু মানুষ যেটা বলছে তৃণমূলই হয়তো চলে আসছে সেখানে। এই বসিরহাট কেন্দ্রটি কিন্তু এবার অত্যন্ত একটা উল্লেখযোগ্য এবং নজর কাড়া কেন্দ্র কিন্তু হতে চলেছে। বসিরহাট কেন্দ্র আমরা জানি যে বিভিন্ন ঘটনা কিন্তু ইতিমধ্যে সংবাদ মাধ্যমে যেমন আলোড়ন ফেলেছে, মানুষের মধ্যেও কিন্তু আলোড়ন ফেলেছে। বসিরহাট কেন্দ্রে গত যে নির্বাচনে তৃণমূলের যিনি বিজয়ী ছিলেন, আজকে সাংসদ ছিলেন, তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সেও কিন্তু মানুষ কিন্তু খুশি নন। তবে তারা কিন্তু তৃণমূলকে এবারও হয়তো জয়লাভের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্তত মানুষের যে মতামত, সেই মতামত কিন্তু উঠে আসছে। কিন্তু এখানেও অনেক মানুষ তারা কিন্তু মুখে কিছু বলতে চাচ্ছেন না, তারা বলছেন যা হবে ভোট বাক্সে। এই ঘটনাটা কিন্তু অন্যদিকেও মন নিতে পারে। অর্থাৎ কংগ্রেস, বামফ্রন্ট এবং যদি আইএসএফ এর জোট হয়, তাহলে কিন্তু এবং এখানে যদি আইএসএফ প্রার্থী দিতে পারে, তাহলে কিন্তু এই কেন্দ্রে অঘটন ঘটতে পারে এবং আইএসএফ প্রার্থী কিন্তু জয়লাভের সম্ভাবনা থাকছে। তবে সেই জোট যদি না হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা সামান্য এগিয়ে থাকছে কিন্তু মানুষের মতামতের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যত গঙ্গার এপারে আসছি তত কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের খাতা আস্তে আস্তে যেন খুলে যাচ্ছে। ঠিক সেইভাবেই আমরা কিন্তু এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়নগর, এবং সেই জয়নগরের মানুষ কিন্তু বলছে তৃণমূল আসতে চলেছে। দেখেন, জয়নগর মানে আমাদের কিন্তু জয়নগরের মুয়া, এই কথাটা কিন্তু উঠে আসে। এবং আমরা যদি ট্রেন, বাস বিভিন্ন জায়গায় যাই, তাহলে কিন্তু দেখা যাবে একদম শিয়ালদা লাইনে যদি আপনি যান, বা আপনি যদি কৃষ্ণনগর হোক, বা আপনি যদি ডানকুনির লাইনেও যান, সব জায়গায় কিন্তু এই জয়নগরের মুয়া কিন্তু জনপ্রিয় রয়েছে এবং খুবই সস্তায় কিন্তু ট্রেনে বিক্রি হয় এবং ট্রেন, বাসে কিন্তু মানুষের যে মতামত, সেই মতামতের কিছুটা প্রতিফলন কিন্তু লক্ষ্য করা যায় এবং আলোচনার শীর্ষে থাকে। জয়নগর কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি এবং মনে করা হচ্ছে এই জয়নগরে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ এবার করবে 2024 সালের নির্বাচনে।
সুতরাং এই কেন্দ্রটি যদি আমরা ধরি তাহলে কিন্তু দেখা যাবে তৃণমূল কিন্তু একে একে কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। যে আমরা যে এখনো পর্যন্ত গণনা করলাম সেই গণনাতে কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি যেমন 10টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু 7টি আসনে এগিয়ে গেল, অন্যদিকে বামফ্রন্ট এবং কংগ্রেস আইএসএফ জোট যদি হয় সেই জোটও কিন্তু 3টি আসনে এগিয়ে থাকলো। মথুরাপুর এখানেও কিন্তু ওই তৃণমূলের দিকেই মানুষ যাচ্ছে। একদম, মথুরাপুরেও কিন্তু আমরা মানুষের যে মতামত দেখেছি তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে এই আসনে কিন্তু এবার বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু গুটি সাজাচ্ছেন। সুতরাং ভোট যত এগিয়ে আসবে তত কিন্তু কিছু ক্ষেত্রে যেমন আমরা বলছি যে ফলাফলের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এই ক্ষেত্রে পরিবর্তন হওয়ার কতটা সম্ভাবনা তৈরি হয় সেটার জন্য কিন্তু আমাদের পরবর্তী যে সমীক্ষা সেই সমীক্ষায় কিন্তু নজর রাখতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যা মনে হচ্ছে জয়ের সম্ভাবনা থাকছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 7টি আসন এখনো পর্যন্ত দখলে সক্ষম হলো, অর্থাৎ তারা কিছুটা বিজেপি থেকে পিছিয়ে রয়েছে, 10-7 কিন্তু তারা পিছিয়ে রয়েছে।